জি 24 ঘন্টা জ্যাক হলো ওয়ার্ল্ড স্টুডিও থেকে আমি সব্যসাচী শুরু করছি 5টার পাঁচ। আর 5টার পাঁচে আজকের আলোচনার জন্য শুরুতেই ডেকে নেবো সম্রাট চক্রবর্তী রয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, অরিজিৎ বক্সি বিজেপির তরফ থেকে রয়েছেন আমাদের সঙ্গে। আর আজ বেনজির একটা পদক্ষেপ রাজ্য সরকারের তরফ থেকে দেখা গেল, যেখানে রাজ্য পুলিশের ডিজিকে শোকজ করলেন, বিধাননগরের কমিশনারকে শোকজ করলেন, ডিসিপিকে সাসপেন্ড করা হলো। গোটা পুলিশ মহলের বিরুদ্ধে যখন ব্যবস্থার কথা নিয়ে হইচই চলছে, ঠিক সেই সময় ক্রীড়ামন্ত্রী এখন প্রাক্তন তার চিঠি সামনে এলো, যেখানে তিনি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যেহেতু তদন্ত চলছে তিনি পদত্যাগ করতে চান, এবং তার সেই পদত্যাগপত্র সেটা গৃহীত হলো মেসি কাণ্ডের এই আবহে। বেনজির পদক্ষেপ বলেই কি মনে করছে রাজনৈতিক মহল? এই বিষয়টা শুরুতে আসবো। আমি শুরুতে অরিজিৎদার কাছে গিয়ে আসি। অরিজিৎদা, আমার তো রিসেন্ট পাস্টে মনে পড়ছে না এরকমভাবে রাজ্য পুলিশের ডিজি বিরুদ্ধে এরকমভাবে শোকজ করা হচ্ছে, তার জবাব তলব করা হচ্ছে। রিসেন্ট পাস্টে এরকম তো নজির নেই। বেনজির নয় কি গোটা বিষয়টা? মানে যেরকম তৃণমূল কংগ্রেস দাবি করে এসছে যে মুখ্যমন্ত্রী এই ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ, তিনি পদক্ষেপ নিচ্ছেন, এ তো তার প্রমাণ পাওয়া যাচ্ছে তো। হ্যাঁ, বেনজির তো বটেই। তৃণমূল কংগ্রেসের গোটা রাজত্বকালটাই বেনজির পশ্চিমবঙ্গের বুকে। ভারতবর্ষের জন্য এক নতুন ইতিহাস রচনা করলো তৃণমূল কংগ্রেসের এই সরকার। সবার আগে দেখতে হবে যে কাদের বিরুদ্ধে অ্যাকশন নিল। রাজীব কুমার, সেই তথ্য লোপাট করা রাজীব কুমার, যাকে বাঁচাবার জন্য মুখ্যমন্ত্রী গিয়ে মাথায় মাফলার মুড়ি দিয়ে তার বাড়ির সামনে গিয়ে পাহারা দিতে বসেছিলেন। কার বিরুদ্ধে অ্যাকশন নিল? অনিশ সরকার, মানে সেই রিল সম্রাট অনিশ সরকার, রিল সম্রাট, যিনি গত বছরই শীতে সেই শীতের রাতে রাত 1টার সময় শান্তিপূর্ণ শিক্ষকদের আন্দোলন করুণাময়ীতে রাস্তার উপর বসে সেখান থেকে চুল ধরে টানতে টানতে মহিলাদের লাঠিপেটা করতে করতে পুরুষ শিক্ষকদের ধাক্কা মেরে বাসে তুলে পুলিশের গাড়িতে তুলে পশুর মতো শিয়ালদার হাওড়া স্টেশনে ফেলে দিয়ে এসেছিল সেই অনিশ সরকার। আজকে পরিষ্কার ব্যাপারটা, মানুষের কাছে এসব নাটকের কোনো ভ্যালু নেই, কারণ মানুষ বুঝতে পারছে যে সকাল থেকে রাত অবধি বাঙালি 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 অস্মিতার কথা, বাঙালির কুল মান শীল চলে যাচ্ছে বলে কাঁদতে 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 বাঙালির যে কী সর্বনাশটা এই সরকার করেছে, যে আজকে মেসির মতো একটা ইন্টারন্যাশনাল পার্সোনালিটি, ফুটবলের মানে ভগবান, তাকে নিয়ে পশ্চিমবঙ্গের বুকে যে কদর্যতা, লক্ষ লক্ষ লোকের সামনে শুধু নয় সারা ভারতবর্ষের সামনে যেভাবে বাঙালির মাথা হেট হয়ে গেল, মমতা ব্যানার্জি এখন বুঝতে পারছেন না কি করে মুখ বাঁচাবেন। আরে যাদের নাম আপনি বললেন, ক্রীড়ামন্ত্রীর পদত্যাগ দাবি করেছিলেন, পদত্যাগ করলেন, এখন আপনারা বলছেন যাদের নাম আপনি বললেন, যাদের এগেইনস্টে অ্যাকশন, রাজীব কুমার, অনিশ সরকার এটসেট্রা, যে চারজন, তার সবার উপরে যে নামটা থাকা উচিত ছিল মমতা ব্যানার্জির নিজের হাতে নিজের নামটা লেখা উচিত ছিল, কারণ এই যে চারজন পুলিশ মন্ত্রকের অধীনে কাজ করেন, তারা তো পুলিশ মন্ত্রীর অধীনে। তাহলে দায়ভার শুধুমাত্র অধস্তনদের দিকে ঠেলে দিয়ে নিজেকে বাঁচানোটা, অ্যাকচুয়ালি মমতা ব্যানার্জি ওই যে নন এক্সিস্টেন্ট ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি থেকে যে ডক্টরেটটা করেছিলেন, আমার মনে হয় তার সাবজেক্টটাই ছিল যে মানুষকে ব্যবহার করে কি করে আস্থা করে ছুঁড়ে ফেলে দেওয়া যায়, তার উপরেই তিনি ওই ওখান থেকে ডক্টরেট করেছিলেন। অনেক কথা একসঙ্গে বলে গেল। তো যাই হোক, এন্টায়ার পলিটিক্যাল সায়েন্সে MA করা প্রধানমন্ত্রীর সুযোগ্য শিষ্য অরিজিৎ বলল অনেক কথা। আমি প্রথম কথা বলি যে আমিও সেই অন্ধ একজন মেসি ভক্ত, সেই যন্ত্রণা আমারও। মিসম্যানেজমেন্ট নিশ্চয়ই হয়েছে, তার জন্যই মাননীয় মুখ্যমন্ত্রী ক্ষমা চেয়েছেন, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন এবং তদন্ত হচ্ছে। কিসে খুশি হবেন অরিজিৎ দ্বারা, কিসে খুশি হবেন? ভুল হয়েছে একদম, বলছি তো, আপনি জিজ্ঞাসা করলেন আমি বলছিলাম গ্রেপ্তারি। আচ্ছা, গ্রেপ্তারিতে নিশ্চয়ই কিছু হয়েছে। সব থেকে বড় জিনিসটা যেটা হয়েছে সেটা হয়েছে বুঝতে ভুল হয়েছে। বাংলার মাটিতে এর আগেও যখন CPM ক্ষমতায় ছিল তখন ইভেন্ট হয়েছে, 2008-এর পরে হয়েছে, তখন তৃণমূল প্রবলভাবে ক্ষমতায় আসছে। সেই জায়গায় দাঁড়িয়েও এই নোংরামি বাংলার মানুষ দেখেনি, কিন্তু এখানে বাংলা কি দেখলো? কোনটা এক্স্যাক্টলি আপনি নোংরামি? একদম নোংরামি এক্স্যাক্টলি কোনটা? দুটো পার্ট আমি যদি করি, একটা হচ্ছে মেসিকে, মানে যেরকম দর্শকদের অভিযোগ মেসিকে ঘিরে থেকে দর্শকদের দেখতে না দিয়ে যেটা হয়েছে সেটা দর্শকরা একটা অভিযোগ করছে, আর দর্শকরা যা করেছেন সেটা আরেকটা অভিযোগ করছে, তার জন্য ধরপাকড় চলছে। আপনি কোনটাকে বলছেন? দর্শকদের অভিযোগের সঙ্গে সহমত, যে দেখতে পাননি তারা,
কিন্তু তার প্রেক্ষাপটে যদি একটু পিছনে চলে আসি, তাহলে আপনি দেখবেন প্রথমে 3টে শহরে মেসির যাওয়ার কথা ছিল। আয়োজক সংস্থা যেটা জানিয়েছিল যে 3টে শহরে মেসি যাবে। কোথায় কোথায়? কলকাতা, মুম্বাই এবং দিল্লি। পরবর্তীতে হায়দ্রাবাদকে অ্যাড করা হয়েছে। কারা করেছে? আয়োজক সংস্থা করেছে। দ্বিতীয়ত আসি, মেসি কলকাতায় আসলেন কখন? প্রায় রাত্রি 2:20 থেকে 2:30। আপনি জানেন যে একটা জেট ল্যাগ বলে কথা আছে। পরের দিন সকালে সেই আয়োজক সংস্থাই তাদের অনুষ্ঠান সূচিতে মূর্তি উদ্বোধন, মেসির সঙ্গে স্পন্সর বা সেলিব্রিটি যারা মিট করবেন সেই অনুষ্ঠান রাখলেন। তারপর তারা তাকে যুব ভারতীতে নিয়ে গেলেন। যুব ভারতীতে নিয়ে যাওয়ার সময় প্রায় 1 ঘন্টা দেরি হলো। দায় কাদের? আয়োজক সংস্থার দায়। এবং তড়িঘড়ি মানুষকে এই যে 272টা পাস মাঠের ভেতরে ইস্যু করা হয়েছিল, তার বাইরে যারা ঢুকলেন তারা কোন পাসে ঢুকলেন, এই প্রশ্নগুলো থেকেই যাচ্ছে। এর পরের পার্টটায় আসি। আমি একজন ফুটবল প্রেমী মানুষ। আমার মনে হয় আপনারা সবাই, আপনার কখনো মনে হয় নিশ্চয়ই ক্ষোভ থাকবে, বিক্ষোভ থাকবে। ফুটবল মাঠে আমরা এর আগেও দেখেছি খেলার মাঠে জলের বোতল ছড়া হয়, নেতা মন্ত্রীদের গালাগালি করার প্রক্রিয়া থাকে, সেলিব্রিটিদের ট্রোল করা, এগুলো থাকে মাঠে অনেকবারই হয়েছে। এই ইতিহাস ঘাটতে অনেক পাওয়া যাবে। কিন্তু আপনি বলুন তো, কোনোদিনও দেখেছেন কোনো ক্রীড়াপ্রেমী মানুষ রড নিয়ে স্টেডিয়ামের ক্ষতি করছে? কোনো ক্রীড়াপ্রেমী মানুষ গেরুয়া পতাকা নিয়ে, আমি পরিষ্কারভাবে বলি, জয় শ্রীরামকে আমি কোনো ধর্মীয় স্লোগান বলে মনে করি না, গেরুয়া পতাকা নিয়ে মাঠের মাঝখানে তাণ্ডব করছে? স্টেডিয়াম অন্তপ্রাণ, খেলা অন্তপ্রাণ মানুষের কাছে স্টেডিয়াম মন্দিরের মতো হয়। আপনি কি তাহলে বাইরের লোক বলতে কাকে বোঝাচ্ছেন? বাইরের লোক ঢুকে পড়লে এটা আপনি কাকে বলছেন? দেখুন, আমাদের কোথাও বোঝার ভুল হয়েছিল। আমরা মনে হয়েছিল যে বিজেপি দলটা যত অসভ্যতাই এই বাংলায় করুক না কেন, যেখানে ভারতবর্ষের সম্মান জড়িত, মেসি কলকাতায় মানে ভারতবর্ষের সম্মান। বিজেপি করিয়েছে অবশ্যই। জয় শ্রীরাম স্লোগান দিয়ে গেরুয়া পতাকা নিয়ে বিজেপি ছাড়া আর কে বাংলায় থাকে বলুন তো? মানে এই যারা হচ্ছে ক্ষোভ উগরে দিয়েছে টিভির পর্দায়, দর্শকদের ক্ষোভের কথা আমি বলছি না, আমি তার পরবর্তী ফেজটা বলছি। মানে যারা ভাঙচুর করেছে, যারা ভাঙচুর করেছে তাদের কোথা থেকে এলো? অবশ্যই বিজেপি, ম্যাক্সিমামই বিজেপি উদ্দেশ্য প্রণোদিতভাবে করেছে, খুব পরিষ্কারভাবে বলছি। আচ্ছা, এখানে কিছু আমি কাউন্টার নিই। ওই বলছি, অনেকগুলো বললেন যে এগুলো খারাপ হয়েছে, হ্যান হয়েছে, ত্যান হয়েছে, সুললিত ভাষায় বললেন। না, সবসময় দুটো পার্ট। এক হচ্ছে আয়োজকদের তরফে গাফিলতি ছিল, আর সেই গাফিলতির সুযোগে বিজেপি গোলমাল পাকিয়েছে, তাই তো? আমি ঠিক বললাম? এবার আমি আপনাকে বলি, আয়োজকদের তরফে গাফিলতি ছিল, তাই তো? বলতেই পারেন উনি, কারণ ওনারাই কে আয়োজক, কে সংযোজক, কে বিয়োজক। কারণ ওই মাঠের মধ্যে মেসির কোমর ধরে টানাটানি, হাত ধরে গলাগলি, কখনো মাথা গলিয়ে দেওয়া, কখনো চশমা গলিয়ে দেওয়া, যাকে আমরা দেখেছি তার নাম তো অরূপ বিশ্বাস। তা আমি জানি না কারা আয়োজক, কারা সংযোজক, কারা বিয়োজক, কিন্তু আমরা অরূপ বিশ্বাসকে দেখেছি 4 বার মেসির সিকিউরিটির ঘাড় ধাক্কা খেয়েও তার হাত ধরে কোমর ধরে পারলে গালে গাল ঘষে দিতে। বিষয়টা সেটা নয়। আমি একটা ছোট্ট কথা বলে চুপ করে গেলাম, কারণ মুখপাত্র বলছিলেন, আমি ডিস্টার্ব করতে চাইনি ওনাকে। উনি বলছিলেন যে বিজেপি কিসে খুশি? বিজেপি না, মানুষ কিসে খুশি? গ্রেফতারি। কেন? ওখানে সেদিন শুধুমাত্র পরের ধনে পোদ্দারি হয়নি। আজকে কলকাতার বুকে যে জিনিসটা হয়েছে সেটাকে যদি বাংলা ভাষায় আমরা ন্যারেট করি, পরের ধনে পোদ্দারি। অন্য লোকের পকেটের পয়সা খরচা করিয়ে তৃণমূল নেতাদের মেসির সাথে সেলফি তোলার প্রোগ্রাম ছিল ওটা। সেটা বড় কথা নয়। যেটা সেদিন হয়েছে, যেটা আমরা মিস করে যাচ্ছি, মানুষ যেটা সাফার করেছে, দর্শক যেটা সাফার করেছে, সেটা হচ্ছে সেদিন একটা অর্গানাইজড তোলাবাজি হয়েছিল। কিভাবে হয়েছে? বলা হয়েছিল যে মাঠের ওই স্টেডিয়ামে কেউ কোনো রকম জলের বোতল বা অন্য কোনো এই ধরনের সাবস্টেন্স নিয়ে ঢুকতে পারবে না। অথচ অনেক ক্ষেত্রে থাকে না, সেদিন বলা হয়েছিল এবং ছিল কড়াকড়ি। কাউকে একটা মানে ছোট বাচ্চাদের জলের বোতল নিয়ে পাউচ নিয়ে ঢুকতে দেওয়া হয়নি। অথচ যখন মেসির প্রোগ্রাম শুরু হলো তখন দেখা গেল বিশেষ কিছু ভেন্ডার 10 টাকার জলের বোতল 150 থেকে 200 টাকা করে বিক্রি করেছে। এই যে টোটাল তোলাবাজি কাটমানি সেদিন ওখানে হয়েছিল, তার ভাগটা কার কাছে গেছে? ওই অরূপের কাছে গেছে, ওই অরূপ বিশ্বাসের কাছে গেছে। আরে অশোক দিন্দা কি করছিল? অরূপ বিশ্বাস নিয়ে বলছে অরূপ বিশ্বাস ক্রীড়া মন্ত্রী। অশোক দিন্দা কি করছিল? কি বলছেন? মানে তৃণমূল অশোক দিন্দা মাঠে কি করছিল? কি বলে কি করবেন? অশোক দিন্দা মাঠে কি করছিল? অশোক দিন্দা মাঠে কেন ছিল? কেন আপনারা ঢুকতে দিয়েছিলেন যদি সে অথরাইজ না হয়? পুরো সিস্টেম আপনার, পুলিশ আপনার, আপনি অ্যালাউ করলেন কেন?
না, না, দায়িত্বটা তো অশোক আপনার। দিনদার আশ্চর্য কথা, যেভাবে মারধর- অশোক দিনদা যদি আনঅথরাইজড প্রথম কথা আমি জানি না অশোক দিনদার টিকিট কেটে যদি হয়ে থাকে যদি টিকিট কেটে ঢুকে থাকেন ঢুকতেই পারেন, অসুবিধা না, নেই। উনি মাঠে থাকার কথা বলছেন, আমার যতদূর মনে হয় উনি মাঠে থাকার কথা বলছেন। আমার বক্তব্য হলো অশোক দিনদা যদি মাঠে থেকে থাকেন, না, permission যদি ছাড়া মাঠে মাঠে unauthorized থাকেন না, মাঠে থাকে- না, ছিলেন। অশোক দিনদা তো অ্যাভি মাঠে চলে যেতে পারেন না, উনি পারমিশন যাই না, আমি বুঝতে পারছি না করা যে- হয়েছে, ব্যাপার- কথা হয়েছে না, নিশ্চয়ই। না, সমস্যাটা হচ্ছে এবার দেখুন, এবার পরবর্তী যে জায়গাটা বলছিলেন যে এই যে অভিযোগের যে প্রতিকার, আমি প্রথম তো বললাম যে সবার আগে এই তোলাবাজিটার তদন্ত হওয়া দরকার। এবার এই যে নাটক করে শোকজ অ্যান্ড সাসপেনশন এটসেট্রা যা করেছে, কারা তদন্ত করবে? খালি নামগুলো দেখুন। তদন্ত করবে আইপিএস সুপ্রতিম সরকার। কে এই সুপ্রতিম সরকার? 2022 এই বিধাননগরের কমিশনার ছিলেন। জোড়া মার্ডার জগৎপুরে, এখান থেকে সরিয়ে দেওয়া হলো, অপসারণ করা হলো। তারপর কি হলো? দেখা গেল যতটা না দূরে ছিলেন মুখ্যমন্ত্রী সারাক্ষণ, তারপর কোথাও গেলে কলকাতার বাইরে মুখ্যমন্ত্রী গেলে পিনতলা থেকে আলপিন লাগানো। কে করছে? সুপ্রতিম সরকার। মানে বলা যেতে পারে এক ধরনের প্রমোশন। আর কে করবে? জাভেদ শামীম। ডিসিডিডি থাকাকালীন কলকাতায় কি কি ফুল ফুটিয়েছেন আমরা ভুলে যাইনি। অর্থাৎ এই যে টোটাল আইওয়াশ করার পদ্ধতি, আর আজকে তো তৃণমূল মুখপাত্র মানে লেভেলে চলে গেলেন, এর মধ্যে আবার বিজেপিকে খুঁজে পেলেন। আচ্ছা, বিজেপি ওখানে গেরুয়া পতাকা হেনা তেনা অনেক কিছু বললেন। ছিল না, গেরুয়া পতাকা আপনার ছিল কি পুলিশ, ছিল? আপনার গেরুয়া পুলিশ- পতাকা ছিল কি ছিল না? আচ্ছা, আপনি কি জানেন বিজেপির পতাকার রং গেরুয়া কিনা? আরে আপনি গেরুয়া পতাকা বিজেপির নিয়ে জয় পতাকা শ্রীরাম বলছেন, বলছিল গেরুয়া কিনা? পতাকা বলছেন। এরপর তো আপনি দাঁড়িয়ে বলবে জানেনই না। তানভীর আনসারীকে আপনি জয় শ্রীরাম বলে জানেনই যারা না বিজেপির মেনেছিল, পতাকার রং কি? তারা বিজেপি নয়। আচ্ছা, আপনি কোনোদিন আপনার বাড়ির আপনার পাড়ার মন্দিরে গেরুয়া পতাকা উঠতে দেখেননি? আপনি শনি মন্দিরে, বড় ঠাকুরের মন্দিরে গেরুয়া পতাকা উঠতে দেখেননি? জয় শ্রীরাম আসলে ধর্মীয় মুখে স্লোগান নাকি? শুধু বাংলা বাংলা বাংলা, কলকাতার শুধু মুখে বাংলা, কলকাতার নেই। বুকে মাদ্রাসা বাংলা শুধু শিক্ষককে মুখে। বিজেপি যখন মেরেছে যেমন- তখনও জয় শ্রীরাম যেমন বলেছে। মুখপাত্র তার তেমন মুখ্যমন্ত্রী। বাংলা শুধু মুখে আব্বা ডাব্বা হাব্বা দেখে নাটক করে, আর বাঙালির মুখ এইভাবে সারা পৃথিবীর সামনে নাক কান কাটিয়ে বাংলাকে অপমান এই করে। বাংলাতে কেরল বাংলা থেকে বাঙালির দর্শক কথা- এসেছিল। বাংলা বাঙালির কেরল কথা থেকে আপনারা দর্শক যত কম এসেছে। বলবেন তত কে মঙ্গল। কাঁদতে কাঁদতে বাইপাসের উপর দাঁড়িয়ে রবীন্দ্রনাথ বলছে, ঠাকুর থেকে আমার যাওয়া বঙ্কিমচন্দ্র, আসা মিলিয়ে বঙ্কিমচন্দ্র থেকে 1 লাখ মাতঙ্গিনী টাকা হাজরা। খরচা হয়েছে। সেই টাকাটা পুরো আমার জলে গেল। আমি মেসিকে দেখতে পেলাম না। কি দেখতে পেলাম? কতগুলো মানুষ জটলার মতো পাকিয়ে রয়েছে, তার মধ্যে চশমা পরা একজন মানুষ মেসির বগলের তলায় ঢুকছে, কখনো কখনো গলার সামনে যাচ্ছে, কখনো নিজে গলা ধাক্কা খাচ্ছে, কিন্তু জায়গা ছাড়ছে না। বলছে আমি কি ওই লোকটাকে দেখতে এসেছিলাম? তাহলে সারা ভারতের সামনে আজকে উনি অন্যের দিকে তীর ঘুরাচ্ছেন। উনি কি করবেন? ওনার নেত্রী বলছেন, অ্যাকচুয়ালি একটা ন্যারেটিভ ফর্ম করার চেষ্টা করছেন। যা ঘটিয়ে ফেলেছেন সেটাকে আর কিছু আন্ডু করতে পারবেন না। পদত্যাগটা কি narrative করতে বলছেন। পারবেন? আচ্ছা বলুন তো, যে ক্যাবিনেটটা আর 3 মাস পরে চলে যাবে, আজকে তার আর রেজিগনেশনের কি ভ্যালু আছে? সহজ কথা। আচ্ছা, সম্রাট দা। এই মাত্র দেখুন যেটা আপনাদের স্ক্রিনে দেখানো হচ্ছে, প্রোটোকল অনুযায়ী তৃণমূলের কথা উনি বলছেন। প্রোটোকল হিসেবে রাজ্যের ক্রীড়ামন্ত্রী সেখানে উপস্থিত ছিলেন। আপনাদের জানা আছে, অনেকেরই জানা আছে যে ক্রীড়ামন্ত্রী আগের দিন অর্গানাইজারদেরকে জন্য অপেক্ষা করেছেন যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রায় 4 ঘন্টা। কোনো অর্গানাইজাররা এত পাওয়ারফুল তারা উপস্থিত হয়নি। দুটো প্রশ্ন, এই ঔদ্ধত্যতে রাজ্য সরকার অনুষ্ঠান করার অনুমতি দিল কেন? বন্ধই করে দিতে পারত। রাজ্য সরকার যদি সেদিনকে বন্ধ করে দিত তাহলে এই প্রশ্ন আসতো যে কলকাতায় করতে দেওয়া হলো না। দ্বিতীয় প্রশ্ন, বন্ধ করবে, বন্ধ করার মতো না, না, কারণ কিছু হয়েছিল কি? একদম আমি বন্ধ করার মতো কারণ এখানে এই কারণে বলছি যে শতদ্রু দত্তকে জন্য ক্রীড়ামন্ত্রীকে 4 ঘন্টা অপেক্ষা করতে হয়েছিল যে পরের দিনের ইভেন্ট নিয়ে আলোচনার জন্য। ক্রীড়ামন্ত্রী, আপনি তৃণমূল বলছেন, তৃণমূলের আপনি দেখান না, একমাত্র ক্রীড়ামন্ত্রী ছাড়া আর কাকে দেখাতে পারবেন মাঠের মধ্যে যে মেসির সামনে ঘুরছিল? এবং আপনারা যেটা দেখাচ্ছিলেন এই মুহূর্তে যেটা দেখানো হচ্ছে, ক্রীড়ামন্ত্রী আবেদন করছেন মানুষের কাছে, মাঠ ছেড়ে চলে যাওয়ার জন্য আবেদন করছেন, শান্ত হওয়ার জন্য আবেদন করছেন। এটা ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব ছিল না? প্রোটোকল অনুযায়ী ক্রীড়ামন্ত্রী মাঠে থাকবে, এটা স্বাভাবিক ছিল কি ছিল না? উচ্ছৃঙ্খলতা আমার মনে হয় না। বহু মানুষ তাদের মন ভেঙে গেছে, বহু মানুষ অর্থের কথা বলেছেন, কিন্তু এইভাবে যারা একটার পর একটা, মানে আমরা খেলার মাঠে বিশৃঙ্খলার সাথে এর তুলনা করতে এই কারণে চাইছি না। আচ্ছা, অরিজিৎ একটা যে পয়েন্টটা বলতে চাইছিলেন যে 3 মাস বাদে যে সরকারটা থাকবে না বা চেঞ্জ হবে সেখানে পদত্যাগের কোনো গুরুত্ব নেই, 1 মাস বাদে যে রিটায়ার হবে তার শোকজের কোনো গুরুত্ব নেই, এই জাতীয় বিষয়গুলো টোটালটাই হচ্ছে নাটক। দেখুন, প্রথম কথা বলি, অরিজিৎ একবারও এটা বলছে না যে অর্গানাইজারদের কিছু ভুল আছে, তাদের গ্রেপ্তার, এই যে শতদ্রু দত্ত সহ। বিজেপি তো শুরু থেকে অভিযোগ করছে হাইজ্যাক হয়ে গেছে অর্গানাইজার। আরে আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি যে লোকটা দাঁড়িয়ে থেকে এই ধরনের মানে এই ধরনের যে উচ্ছৃঙ্খলতাকে প্রমোট করলো, অরূপ বিশ্বাস, সে ঘুরে বেড়াচ্ছে। আমরা ওনাদের উপর ভরসা করব? দেখাচ্ছে তো, আরে চোখে দেখো না রে ভাই।
সবচেয়ে কথা বলছি তৃণমূল বিজেপি বলে না, যেটা বিজেপি বাঙালি হিসাবে মুখপাত্র খারাপ লেগেছে তোমার যে তো আমার মেধা আছে, পশ্চিম তুমি বাংলার একজন মন্ত্রী, মেধাহীন মুখপাত্রদের মতো কথা বলছো কেন? আমার পশ্চিম বাংলার একজন মন্ত্রী তিনি মেসির বডিগার্ডদের ঘাড় ধাক্কা খাচ্ছেন, এটা দেখতে আমারও বাঙালি হিসাবে খারাপ লেগেছে। এই কালচারটা আমরাও চাই না। আমরা চাই 3টে শহরে গেছেন, বলুন তো আরো তো 3টে শহরে মেসি গেছে, এই সেম কোম্পানি, আমি যতদূর জানতে পেরেছি এই সেম কোম্পানি, ইভেন্ট স্পন্সরার কোম্পানি, তারাই ম্যানেজ করেছে। সেখানে হয়নি কেন? কারণ সেখানে তৃণমূল সরকার নেই, কারণ সেখানে উচ্ছৃঙ্খল সরকার নেই, কারণ সেখানে এই ধরনের রাজবাড়ী সরকার নেই। আমি প্রথমেই বলি যে হ্যাঁ, মিসম্যানেজমেন্টের কথা তো স্বীকার করতেই হবে। এত মানুষ যারা মানে অনেক কষ্টে টাকা জমিয়ে মেসির জন্য টিকিট কেটেছেন, তারা দেখতে পাননি সঠিকভাবে, মেসি পুরো সময়টা ছিলেন না, ঠিক তার জন্যই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মেসি সহ সমস্ত বাংলাবাসীর কাছে ক্ষমা চেয়েছেন। এই ক্ষমা চাওয়ার নজির কোনোদিনও দেখেছেন নাকি? উনি পদত্যাগ, নাটক, অনেক কিছু বললেন, দায় স্বীকার করা, রাজধর্ম পালন করেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী রাজধর্ম পালন করেছেন, বাংলার অসম্মানের ক্ষেত্রে প্রতি মুহূর্তে ব্যবস্থা নিচ্ছেন এবং নিয়েছেন, যার জন্য ক্রীড়ামন্ত্রী আজকে পদত্যাগ করেছেন এবং গৃহীত হয়েছে সেটা মুখ্যমন্ত্রী। এফআইআরটা কবে হবে? আমি এফআইআরটা কবে হবে বলুন, আপনারা বলবেন না ওনার বিরুদ্ধে এফআইআরটা কবে হবে? শতদ্রু আমার দত্তের একটাই বিরুদ্ধে প্রশ্ন। একটা কথা বলবেন না, কারণ আরে যদি শতদ্রু একদম বাবু বলতে প্রাইভেট কোম্পানি, আমরা তো মুম্বাই বিস্ফোরণের ঘটনা যদি কলকাতায় হতো তাহলে আপনারা কাসাবের লড়াই করতেন। শতদ্রু বাবু কি বিজেপি অফিস থেকে পারমিশন নিয়ে গিয়ে ইভেন্ট স্পন্সর করেছে? আমি বলি অদ্ভুত কথা বলছেন। আপনারা অ্যাকশন নিন শতদ্রু বাবুর এগেইনস্টে, কে বারণ করেছে? নেওয়া হচ্ছে তো, সবার এগেইনস্টে গাফিলতি থাকলেই অ্যাকশন নেওয়া হবে। আপনি দেখতে পাচ্ছেন তো ওখানে দাঁড়িয়ে থেকে এই যাদের গাফিলতি আছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা অরূপ নেওয়া হচ্ছে। বিশ্বাসের এগেইনস্টে এফআইআর কবে হবে সেটা বলুন। অরূপ বিশ্বাসের এগেইনস্টে কবে হবে? আমি আপনাদের একটা 10 টাকা এমআরপির জলের পাউচ 200 টাকা করে বিক্রি করে যে তোলাবাজি উনি কালকে ওখানে এত বড় বড় কথা দাঁড়িয়ে তার বিরুদ্ধে এফআইআর কবে করবেন? কেন সুমোটো করছেন না? পুলওয়ামার পরে ক্ষমা চেয়েছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, আর একটু খানিকক্ষণ পরে সুইডেন বুলগেরিয়াতেও চলে যাবে। দিল শেষ সব। আর পুলওয়ামার পরে স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষমা চাইবে না, দায় স্বীকার করবে না, রাজধর্ম বলে কোনো কথা নেই। বার করে করে মারা পহেলগাঁওয়ের সময় ক্ষমা চেয়েছিলেন। আপনি বাংলায় থাকুন, 2024 এ বাংলায় তো সারাক্ষণ বাংলায় তোমরা নেই, আমি থেকে কি করব? বাংলায় গান গাই, আমরা বাংলায় কবিতা বলি, আপনি বলেন তোমরা নেই। অপমানের প্রতিবিধানে অরূপ বিশ্বাস কবে গ্রেফতার হবে বলুন? অরূপ বিশ্বাস কবে গ্রেফতার হবে, যিনি বারে বারে সেখানে সমস্ত এই পুরো যে মিসম্যানেজমেন্ট দাঁড়িয়ে থেকে করিয়েছেন? আমি বলছি কোনোদিনও দেখবেন না যে বিজেপির কোনো দায় স্বীকার করে ক্ষমা চেয়েছে, ক্ষমা চাওয়ার অভ্যেস আছে। পুলওয়ামা থেকে পহেলগাঁও থেকে শুরু করে আপনি আসুন, দিল্লি বিস্ফোরণ, কোনো জায়গায় কুম্ভমেলা, সরকারি অনুষ্ঠান, শয়ে শয়ে মানুষ মারা গেল, ক্ষমা চেয়েছে, দায় স্বীকার করেছে, পদত্যাগ করেছে। তৃণমূল কংগ্রেস ব্যতিক্রম। আর বাংলার কথা বলছেন, বাংলায় আপনারা আসবেন না, কেন আসবেন না জানেন? বাংলার মনীষীদের সম্মান দিতে শেখেননি। রবীন্দ্রনাথ ঠাকুরের গান বাংলায় গাওয়া যাবে না, এটা আপনাদেরই কোনো এক মুখপাত্র বলে। আপনারা আমার সোনার বাংলা গাইলে একটু দয়া করে স্টেডিয়ামের পাশে গিয়ে না, আপনারা দাঁড়ান, দয়া করে স্টেডিয়ামের পাশে গিয়ে বিবেকানন্দ মূর্তিটা দেখবেন। আমাদের ফুটবলের ভগবান মেসির পায়ের কাছে আপনারা বিবেকানন্দ মূর্তি একদম বিবেকানন্দ, একদম গিয়ে আপনাদের সুকান্ত মজুমদার বিবেকানন্দের কোট করে বলেন যে গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা অধিক। দাঁড়ান বলতে দিন, কথা বলুন। যখন স্বামীজির এই মন্ত্রটা গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা অধিক শ্রেয় বিবেকানন্দ বলেছিলেন, তার প্রত্যুত্তরে সুকান্ত মজুমদার বলেছিলেন বিবেকানন্দ হলো বামপন্থী প্রোডাক্ট। বক্তব্য ডিস্টর্ট করবেন না, একদম বামপন্থী প্রোডাক্ট। সেই কথা বলে যারা বাংলায় ক্ষমতা আসতে চায়, বিদ্যাসাগরের মূর্তি ভেঙে যারা বাংলায় ক্ষমতায় আসতে চায়, মাথার উপর থেকে মূর্তির পাটা কবে সরবে? আপনারা কথা বলছেন কেন? আগে সুকান্ত মজাদারকে বলুন না কি বলেছে বলতে। স্বামীজির মাথার উপর থেকে দাঁড়িয়ে মূর্তির পাটা কবে সরাবেন একটু বলুন না প্লিজ। আপনি তো একজন সংস্কৃতি মনস্ক ব্যক্তি, খুব দেখতে খারাপ লাগছে দাদা। আসছিলাম আজকেও বাইপাস দিয়ে, পায়ের তলায় মানে একজন ফুটবলার, উনি গ্রেটেস্ট ফুটবলার, তার পায়ের কাছে স্বামীজির মূর্তি থাকবে আর আমরা বাঙালি 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 বলে আক্ষেপ করবো, এটা খুব খারাপ লাগছে। একটু প্লিজ বলে দিন না আপনার সুপ্রিমোকে ওটাকে সরিয়ে দিতে দাদা। দৃষ্টিকটু লাগছে, সত্যি কথা বলছি। কখন আরো দৃষ্টিকটু লাগে যখন ওই স্বাধীনতা দিবসে আপনার ম্যাডামের পায়ের তলায় ওই স্ট্যাচু, ওনার ছবিটা উপরে থাকে আর পায়ের কাছে বিবেকানন্দ, নেতাজি, ওনার ছবিগুলো থাকে। দয়া করে করবেন না। স্বাধীনতা নিয়ে বিজেপি যত কম কথা বলবে তত ভালো। যে শ্যামাপ্রসাদ মুখার্জিকে সামনে রেখে বিজেপি বাংলায় লড়াই করছে,
দখল নেওয়ার চেষ্টা করছে, বাঙালিকে নয় বাংলাকে। ছিল বলে আজকে এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছে। একদম তাই। নইলে সেই পশ্চিমবঙ্গ বলে শ্যামাপ্রসাদ কোনো রাষ্ট্র মুখার্জি, থাকতো না। সেই নইলে শ্যামাপ্রসাদ পশ্চিমবঙ্গ বলে রাষ্ট্র মুখার্জি থাকতো না। যখন নেতাজি সুভাষচন্দ্র বসু দেখেছেন, বাংলার শেষ আইকনকে বাংলাদেশে দেখেছেন তো কি হিন্দু হয়েছে, বিরোধী বলে, বাংলাদেশে দেখেছেন তো কি হয়েছে, এক এবং কাপড়ে পালিয়ে আসতে দেশদ্রোহী হতো। বলে, এটা মানতে এক হবে কাপড়ে তো। পালিয়ে আসতে হতো, ছেড়ে দিন। আর বাঙালিকেও আজকে ভাবতে হবে, বাঙালি শ্যামাপ্রসাদ মুখার্জিকে অনুসরণ করবে না বাংলার শেষ আইকন নেতাজি আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার সময় প্রায় শেষ। কবে? মেসি থেকে শ্যামাপ্রসাদ থেকে শুরু করে বিবেকানন্দ কতই তো চলে গেলাম আমরা শেষ করব। 1 মিনিট করে প্লিজ বলো। শুরুতে অরিজিৎ দা, সম্রাটদাকে দিয়ে শেষ করব। হোয়াট নেক্সট? পুরোটাই নাটক। আমি এই উদাহরণ দিয়ে বলেছি যে এই সুপ্রতিম সরকার জোড়া খুনের একদম ব্যর্থ ইনভেস্টিগেটর, অপসারিত হয়েছিলেন, তারপরে তিনি আরও প্রমোটেড হয়েছিলেন। বাকিদের ক্ষেত্রেও একই কথা বলা যায়। তাই এই শোকজ সাসপেন্ড এই নাটকের উপর কোনো ভরসা নেই, কারণ যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের থেকে বেশি বড় বড় অভিযোগ যাদের কাছে, তারা এর ইনভেস্টিগেশন করবে। সুতরাং আমাদের কোনো এর নিয়ে কোনো রকম কোনো বক্তব্য নেই এবং আমাদের কোনো আশা ভরসাও নেই। দ্বিতীয়ত যেটা আমাদের প্রশ্ন একটাই, টোটাল মিসম্যানেজমেন্ট যার প্ররোচনায়, আর এই জল বেচে আর কম দামের খাবার বেশি দামে বেচে তোলাবাজি যার প্ররোচনায়, সেই ক্রীড়ামন্ত্রী, তার এগেনস্টে এফআইআরটা কবে হবে সেটাই আমাদের প্রশ্ন। মানে আপনারা সুজিত বসু কিনা কিছু বলছেন না তো, উনি বেঁচে গেছেন আপাতত যাকে হাতের সামনে দেখতে পাওয়া গেছে, মেসির বগলের সামনে, মেসির গলার সামনে, মেসির ঘাড়ের সামনে, তার ব্যাপারেই বলছেন। তাহলে সুজিত বসু কিনা অযথা হইচই হচ্ছে কেন? কোন অ্যাঙ্গেল থেকে বলছেন যদি একটু পরিষ্কার বলেন? আপনি কি ইডি মানে বা ওনার বাড়ি যাওয়া থেকে বলছেন, না মেসি এই কাণ্ডে ইস্যুতে তো বলছেন? আপনারা একযোগে সুজিত বসু এবং অরূপ বিশ্বাসকে আক্রমণ করছিলেন। আমরা মূলত যেটা দেখেছি, আমাদের বিরোধী দলনেতাও বলেছেন যে সেদিন ওখানে যে মিসম্যানেজমেন্টটা হয়েছিল, যিনি দাঁড়িয়ে থেকে যিনি এই টোটাল ব্যাপারটাকে এনকারেজ করেছেন, তিনি ওখানে দাঁড়িয়েছিলেন অরূপ বিশ্বাস। আচ্ছা। আমরা ওনার বিরুদ্ধে বহু লোকের বহু ক্ষোভ, মানুষ থানায় গেছে, তাদেরকে কমপ্লেন লজ করতে দেওয়া হয়নি, তাদেরকে এফআইআর করতে দেওয়া হয়নি। এর আচ্ছা, থেকে অনেক কম লোকে সামান্য সোশ্যাল মিডিয়া পোস্ট করায় বাড়ি থেকে ঘাড় ধরে এই তৃণমূলের আচ্ছা, পুলিশ তুলে এনেছে। ওনাকে কবে অ্যারেস্ট করা হবে, এটাই আমাদের প্রশ্ন। না বলি, আজকে তো রাজ্যের মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস মানে ক্রীড়া এবং যুব কল্যাণ থেকে দপ্তর থেকে পদত্যাগ করলেন এবং সেটা গৃহীত হয়েছে। আমি শুধু মন্ত্রীর পদত্যাগের প্রসঙ্গে, বিগত 21 সাল থেকে তিনি ক্রীড়ামন্ত্রী। আমাদের মাথায় রাখতে হবে যে এই অরূপ বিশ্বাস ক্রীড়ামন্ত্রী থাকাকালীন বাংলায় ক্রীড়ার ক্ষেত্রে, আমি অনেক কথা বলবো না, শুধু একটা কথা বলি। আগে কলকাতা মাঠ হকি খেলার জন্য দিয়ে দিতে হতো মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান গ্যালারি এবং স্টেডিয়ামটাকে। সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অরূপ বিশ্বাস ক্রীড়ামন্ত্রী হিসাবে কিন্তু হকির জন্য আলাদা গ্রাউন্ড তৈরি করতে পেরেছেন এই বাংলার বুকেই। উনি অনেক কথা বলেন অরূপ বিশ্বাস। আবার বলছি, প্রোটোকল অনুযায়ী গেছেন, রাজধর্ম পালন করেছেন, তদন্তের স্বার্থে পদত্যাগ করেছেন। এই নজির বিজেপি একটাও দেখাতে পারবে না। আর দ্বিতীয় কথা, উনি যার কথা বললেন শুভেন্দু অধিকারী, আজকে শুনছিলাম অনেক বড় বড় কথা বলেছেন। এই দেখুন, আমাদের এই প্রজন্ম নোটবন্দি থেকে ভোটবন্দি সবই দেখে ফেলেছি এবং ঘরবন্দি দেখেছি, এবং এর সঙ্গে আমরা এটাও দেখেছি, হাত কাটা দিলীপ, তার কাটা শুভেন্দু, যারা কখনোই বাংলার পক্ষে থাকে না। ঘটনা যা ঘটেছে নিন্দনীয়, তার জন্য তদন্ত হচ্ছে, কিন্তু যারা রাজনৈতিক ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে, একজন গ্রেডেড ক্রিমিনালের সাথে উনি বিরোধী দলনেতার তুলনা করলেন, এটাই তৃণমূলের কালচার। একদম পরিষ্কারভাবে এই দলটাকে বিসর্জন দেওয়া উচিত। আমার সময় একদম শেষ। অনেক ধন্যবাদ অরিজিৎ দা, অনেক ধন্যবাদ সম্রাটদা। ফিরে আসছি বিরতি পর, সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।